তোষামত নয়, ক্ষমতাকে প্রশ্ন করাই গণমাধ্যমের কাজ। আমরা প্রশ্ন করতে চাই আপনার হয়ে, জানাতে চাই আপনি যা জানতে চান। শুরু করছি গ্লোবাল টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রশ্নগুলো সহজ। আমি নাজমুল আশরাফ। এই অনুষ্ঠানে আমরা চলমান নানা ঘটনার তথ্য ও বক্তব্য তুলে ধরি, অতিথিদের কাছে জানতে চাই সেসব তথ্য ও বক্তব্যের প্রতিক্রিয়া ও বিশ্লেষণ। আমরা জানি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ এবং এর নেতাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটির কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা সরকারি সিদ্ধান্তে আনন্দিত বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আওয়ামী লীগ বন্ধের দাবিতে বিএনপি মাঠে কোনো কর্মসূচি না নিলেও বা টানা 3 দিনের যে আন্দোলন, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে, শাহবাগে, হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে, সেই আন্দোলনে বিএনপি সরাসরি অংশ না নিলেও চরমনাইয়ের পীরের দল, ইসলামী আন্দোলন, হেফাজতে ইসলাম সংশ্লিষ্ট বিভিন্ন রাজনৈতিক দল, এবি পার্টি, লেবার পার্টি, ইসলামী ছাত্র শিবির সহ আরও অনেক রাজনৈতিক অরাজনৈতিক সংগঠন এই আন্দোলনে অংশ নিয়েছে। যদিও কোনো দল, জামাতে ইসলামের মতো, তারা নিজেদের পরিচয়ে নিজেদের ব্যানারে সেই আন্দোলনে অংশ নেয় নাই। গণ অধিকার পরিষদ, যারা এনসিপির সাথে একটা দূরত্ব বজায় রাখে, তারা আলাদা সমাবেশ করেছে। এই সরকারের সিদ্ধান্ত এবং তার জন্য যে আন্দোলন হলো টানা 3 দিন, তার আগেও জুলাই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তাদের যে দল এনসিপি, তারা এই দাবি জানিয়ে আসছিল। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার ফলাফল, প্রভাব, প্রতিক্রিয়া বাংলাদেশের রাজনীতিতে কি হতে পারে, আমরা মূলত আজকে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ফলাফল। এই নিয়ে আলোচনার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন রাজনীতি বিশ্লেষক ডাক্তার জাহেদুর রহমান। জাহেদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং এনডিএম এর সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার শাহেদুল আজম। জাহেদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। গ্লোবাল টেলিভিশনের পাশাপাশি আমাদের এই অনুষ্ঠানটি একযোগে সম্প্রচারিত হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজেও। জাহেদ ভাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই। 5ই অগাস্টের গণ অভ্যুত্থানের পর থেকে আওয়ামী লীগের অস্তিত্ব আমরা আপনার অনলাইনে কিছুটা টের পাই, আর কখনো কখনো ঝটিকা মিছিল, ঝটিকা কর্মসূচি বিভিন্ন জায়গায় হয়, তারপরও সরকার, পুলিশ সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয় এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা শুনেছি কঠোর নির্দেশ দিতে তাদের এসব দমন করার। তখন অনেকে প্রশ্ন করেছেন, দল তো নিষিদ্ধ না, তাহলে এসব কাজ সরকার কেন দমন করতে যায়, তাদেরকে গ্রেপ্তার করতে যায়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যায় বা মামলা করতে যায়। তখন বলা হয়েছিল যে পরিবেশ পরিস্থিতি অস্থিতিশীল করার অপরাধে তাদের এই ধরনের কার্যক্রম বন্ধ। এখন আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করেছে। এতদিন কি সেটি সিদ্ধ ছিল? বা যদি সিদ্ধ থাকে, তাহলে যে কর্মসূচিগুলোর বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিয়েছে সেটি কোন আইনে? ধন্যবাদ আপনাকে। যখন এই ধরনের ঘটনা ঘটেছে, আমি একটু সরকারের বাইরেও বলি, মাঝে মাঝে দেখা গেছে আওয়ামী লীগ মিছিল করছে, বিএনপি কেউ তাদেরকে এক ধরনের ধাওয়া করে কাউকে ধরছে, ধরে পুলিশের কাছে নিচ্ছে এবং খুবই বীরের মতো মানে তারা ভিডিও করছে, সেলফি তুলছে। এগুলো প্রত্যেকটাই অন্যায় ছিল এবং সরকার তো আরও ভয়ঙ্কর। আমি একটা স্মৃতিচারণ করি, সেটা হচ্ছে গোপালগঞ্জে একবার আওয়ামী লীগ লিফলেট দিচ্ছিল এবং সেটা নিয়ে ঝামেলা এবং অনেককে গ্রেফতার করে। তখন প্রধান উপদেষ্টার প্রেস সচিব ব্রিফিংয়ে বলছেন, নিউজটা যে কেউ সার্চ করলে পাবেন, আওয়ামী লীগের লিফলেট বিতরণ করলে তাকে গ্রেফতার হতে হবে। কোন আইনে? হাসছি, হ্যাঁ। তারপরেই ধরুন কয়েকদিন আগে উত্তরের ওখানে আওয়ামী লীগের একটা মিছিল হলো, তখন স্বরাষ্ট্র উপদেষ্টা নিজে বলছেন এবং উনি পুলিশদের উপরে ক্ষোভ প্রকাশ করছেন যে ওরা এই মিছিল করলো, তুমি কিছু করতে পারো না, উনি পুলিশের বিরুদ্ধেও ব্যবস্থা নেবেন। মানে আমরা রাষ্ট্র জিনিসটা আসলে যারা রাষ্ট্র চালাচ্ছেন এই মুহূর্তে, তাদের মধ্যে বোঝাপড়ার ঘাটতি আছে। রাষ্ট্রই এবং রাষ্ট্রে বহু কিছু ঘটবে যেগুলো আসলে আমাদের কাছে ভালো লাগবে না। সো আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো রকম কোনো আইন ছিল না। তার এই কর্মসূচি, সে কর্মসূচি নিয়ে নেমেছে, যদি নাশকতা করতে যায় সেটার জন্য আইন আছে, আপনি সেটার জন্য ধরুন। ওখানে যদি কোনো অলরেডি মামলা হওয়া লোক মিছিলে থাকে, আপনি তাকে ধরুন। এর বাইরে আসলে কিছু করার সুযোগ ছিল না এবং উদ্ভট সব কথা বলা হচ্ছিল। সো সরকারের এটা একটা আসলে মাথা ব্যথার ব্যাপার হয়েছিল এবং আমি মনে করি এই কৌশলটা আওয়ামী লীগ নিয়েছিল। তাদের লোক তো আসলে আমি মনে করি না যে যথেষ্ট উঁচু পর্যায়ের কেউ আর আছে। আমি বিবিসি বাংলা একটা রিপোর্ট করেছিল পশ্চিমবঙ্গ, কলকাতা থেকে, তাদের উপজেলা পর্যায়েরও যারা কমিটির লোকজন ছিল, জেলা পর্যায়ে তো বটেই, এমপিরা মিলে অন্তত 1000 ওই লেভেলের নেতা পশ্চিমবঙ্গেই এবং কলকাতাতেই আছেন।
সো এখানে অন্যান্য দেশেও তো অনেক এখানে আছে একেবারে গ্রাসরুটের লোকজন এবং টাকা পয়সা দিয়ে অনেকটা হয়তো নামাচ্ছে। ওরা চায়, শেখ হাসিনা চায় উনি যাবেন, লোকজন নামবে, তাকে যদি কেউ হামলা করে সেটার জন্য তারা সেটাকে গ্লোবালি সেল করবেন। আপনাদের মনে আছে নিশ্চয়ই ট্রাম্পের ছবি নিয়ে উনি বলছেন তোমরা মিছিল করো, একজন দূরে দাঁড়িয়ে ছবি তুলো, যদি কোনো হামলা হয় সেই ছবিটা তুমি ক্যাম্পেইন করো। সেটা আওয়ামী লীগের কৌশল ছিল। এখন যেটা হলো, এই এক্সিকিউটিভ অর্ডার দিয়ে নিষিদ্ধ করা নিয়ে কেউ সমালোচনা করতেও পারে, কিন্তু এখন এটা বলা যাবে না যে আপনি কোনো আইন ফলো করছেন না। যেমন ধরুন বিশেষ ক্ষমতা আইনটা সমালোচনা আমরা করি। এই যে কিছুদিন আগে একজন মডেলকে গ্রেফতার করা হলো, আমরা সমালোচনা করি, আইনটার বিরুদ্ধে কথা বলি। স্টিল সরকারের কিন্তু একটা গ্রাউন্ড আছে যে আমি অন্তত একটা আইন ফলো করেছি, আমি কোনো আইন বহির্ভূত কিছু করিনি। সো এখন সরকারের জায়গা থেকে ওই সুবিধাটা হলো। এবং এটা আমি আবার এমনিও বলি, মানে এই কয়েক মাসের মধ্যে আওয়ামী লীগ মাঠে নেমেছে, তারা মিছিল করছে, যেমন ধরুন জয় বাংলা স্লোগান দিচ্ছে, আমাদের মুক্তিযুদ্ধ আমাদের স্বাধীনতার সাথে ট্যাগড একটা স্লোগান, অথচ যতবার লোকজনকে পিটিয়ে মেরেছে আওয়ামী লীগ, রাস্তায় জখম করেছে, এই স্লোগান মুখে ছিল। এটা কিন্তু ট্রমা হয়ে গেছে, সব অপরাধ করে ওই স্লোগান আপনি পেটানোর সময় আমরা দেখি, আমাদের চোখের সামনে দেখা কি হচ্ছে। 18 সালে যে নিরাপদ সড়ক, আমি রাস্তায় থেকে দেখেছি শিশুদেরকে যে পেটাচ্ছে হেলমেট বাহিনী, ওই স্লোগান দিয়ে পেটাচ্ছে, বাচ্চা ছেলে মেয়েদেরকে পেটাচ্ছে রাস্তায়। তো এইসব ট্রমা আমাদের যেতে তো সময় লাগবে। সো যখন এরকম একটা মিছিল নামে, আমরা যতই বলি মানুষের মধ্যে আতঙ্ক এবং ক্ষোভের বহিঃপ্রকাশ। কিন্তু আগে জয় বাংলা স্লোগান দিয়ে তারা যে ধরনের অপরাধ করত, এখন এসব ঝটিকা মিছিল করে কি সেই অপরাধ করার মতো সক্ষমতা বা সাহস তাদের আছে? কিন্তু যে একটা ঘটনা আছে, এটাকে ওই যে ক্লাসিক্যাল কন্ডিশনিং বলে, পাভলভস এক্সপেরিমেন্ট একটা আছে। ওই যে বিখ্যাত, একটা কুকুরকে খাবার দিচ্ছে, তার সাথে একটা ঘন্টা বাজায়, একটা লাল বাতি জ্বালায়। কয়েকদিন করার পর একদিন খাবার দেয় নাই, লাল বাতি জ্বালিয়েছে, কুকুরের জিভ থেকে লালা পড়ছে। ও না খাবারকে ওই বাতি এবং ঘন্টার সাথে রিলেট করেছে। এটা ক্লাসিক্যাল কন্ডিশনিং, আমাদের ক্লাসিক্যাল কন্ডিশনিং হয়ে গেছে। জয় বাংলা শোনা মানেই হচ্ছে ও আমাকে পেটাতে আসছে, ও আমাকে পিটিয়েছিল, ও আমার উপরে এই অত্যাচার করেছিল, ওই দেশটাকে ধ্বংস করেছিল এই স্লোগান দিয়ে। শেখ হাসিনার মুখে আমরা এই স্লোগান ক্রমাগত শুনেছি, জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে বলে এই দেশটার 12টা বাজিয়ে দিয়েছে। সো ওই ট্রমাটা ফিরে আসে, এটা সময় লাগবে আমার মনে হয়। ব্যারিস্টার শাহিদুল আজম, আওয়ামী লীগ নিষিদ্ধ করা আর আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা, এই দুটোর মধ্যে আইনগত পার্থক্য কি? আচ্ছা, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহ আলোচককে। জাহেদ ভাই খুব সুন্দর করে বললেন। তো আমি আমার পজিশন থেকে বলছি যে আপনার এই আওয়ামী লীগের যে কার্যক্রম, আওয়ামী লীগকে কিন্তু একটা সংগঠন হিসাবে এখন পর্যন্ত ব্যান করা হয়নি, কিন্তু আওয়ামী লীগের যে কার্যক্রমগুলো ছিল সেগুলোকে বিশেষ ক্ষমতা আইনের যে ধারাগুলো আছে তার মাধ্যমে এখন কিন্তু আপনি একটা জিনিস দেখবেন যে এতদিন কি হচ্ছিল, যেটা জাহিদ ভাই একটু আগে বললেন, যে আওয়ামী লীগ ঝটিকা মিছিল বের করছিল। এবং সবচেয়ে খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্ট যেটা, যে এই যে ধরেন এই আওয়ামী লীগের যে সাইবার সন্ত্রাসীরা, এরা কিন্তু কমনলি প্রত্যেকটা জায়গায় তাদের পোস্ট দিয়ে বিভিন্ন বিভ্রান্তিমূলক প্রচারণা করে আসছিলেন। মানে আমরা গত কয়েকদিন কি দেখছিলাম, যে শুধুমাত্র ছাত্রলীগকে যেহেতু তাদের কার্যক্রম বন্ধ করা হয়েছিল, সো ছাত্রলীগ কিছু করতে পারবে না, কিন্তু বারবার ওই একই কথাটা থেকে যাচ্ছে যে আইন তাহলে আওয়ামী লীগকে ব্যান করছে কিভাবে, বা আওয়ামী লীগের কার্যক্রমকে কিভাবে বন্ধ করছে, বা স্বেচ্ছাসেবক লীগ বা ফর এক্সাম্পল যুবলীগ বা অন্যান্য যেসব আছে, মৎস্যজীবী লীগ, যেটাই হোক। তো এখন কিন্তু আমরা এমন একটা পর্যায়ে পৌঁছেছি যে এই আমি যদি বিশেষ ক্ষমতা আইনের সেকশন 9-এ আসি, যে সেকশন 9-এর খতেও কিন্তু বলেছে যে এখন যদি একটা ওই যে ফেসবুকে কেউ এই ধরনের কোনো প্রচারণা, একটা শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকারের কারোর ছবি দিয়ে বা কোনো কিছু প্রচারণা চালানোর চেষ্টা করে, যেটা দিয়ে ওই সন্ত্রাসী দলকে ক্ষমতায় আনার জন্য বা তাদের পক্ষে কোনো প্রচারণা করে, সেটাকেও কিন্তু বিচারের আওতায় এখন আনা সম্ভব। সো এই যে কার্যক্রমগুলো বন্ধ হয়েছে, এখন কিন্তু এখন আপনি বলতে পারেন যে আওয়ামী লীগ নির্বাচন করার ক্ষমতা হারায়নি। না, নির্বাচন আসার আগে একটি দলের কার্যক্রম যখন নিষিদ্ধ থাকে, তাহলে সেই দলটি কি আর সক্রিয় থাকে না? সেই দলটির আসলে দল নিষিদ্ধ করা, কার্যক্রম নিষিদ্ধ করা ফলাফল কি? এখানে আমাদের একজন প্রতিষ্ঠিত আইনজীবী আছেন, মানে আওয়ামী লীগ এখন কি অফিসে বসে থাকতে পারবে না? পারবে না, এটা কার্যক্রম মানে মিছিল, মিটিং, সমাবেশ এগুলো করতে পারবে না। না, আওয়ামী লীগ কিন্তু তাদের অফিসে বসতে পারবে না, আওয়ামী লীগের কোনো ব্যাংক অ্যাকাউন্ট বা এই ধরনের অফিসে বসাও তো একটা কার্যক্রম। হ্যাঁ, অফিসই পরিচালনা করতে পারবে না প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে তাদের কোনো দলই তো নিষিদ্ধ। হ্যাঁ, ব্যাংক না, দল নিষিদ্ধ না, কিন্তু তাদের কার্যক্রম নিষিদ্ধের মধ্যে যেটা হচ্ছে তার মানে দুটোর ফলাফল, মানে বাস্তবে প্রায়োগিক অর্থে দুটোর ফলাফল কি একই না? দল নিষিদ্ধ আর কার্যক্রম নিষিদ্ধ প্রায়োগিক অর্থে আপনি বলতে পারেন প্র্যাকটিক্যালি, কিন্তু ইন এসেন্স আমরা যদি একটু একাডেমিক্যালি আসি, তাহলে এখনো তাদের কিন্তু নির্বাচন করার ক্ষমতা সম্পূর্ণভাবে যায়নি। সো
এখানে আমরা যেটা দেখতে হবে কার্যক্রম নিষিদ্ধ থাকলে তো নির্বাচনী কার্যক্রম তো এর মধ্যে পড়বে। হ্যাঁ, নির্বাচনী কার্যক্রম পড়বে, কিন্তু এই মুহূর্তে এখনো কিন্তু বলা হয়নি যে তারা নির্বাচন করতে পারবে না, সেটা একটা ডিফারেন্ট ডিসিশন যেটা পরে আসছে। সো এই মুহূর্তে যেটা যে তাদের কোনো অফিস তারা পরিচালনা করতে পারবে না, তাদের কোনো ব্যাংক অ্যাকাউন্ট থাকলে সেগুলোকে বাজেয়াপ্ত করা সম্ভব। এর বাইরে তারা যদি কোনো প্রচারণা, সভা সমাবেশ, এমনকি অনলাইন, ইলেকট্রিক, প্রিন্ট মিডিয়া, যে কোনো জায়গায় তাদের যে কোনো ধরনের পোস্টারিং এবং প্রচারণা, যে কোনো কিছু, সব কিছুই কিন্তু এই আওতার মধ্যে চলে আসছে যে তারা এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগ নামে যে কোনো ধরনের অ্যাক্টিভিটি করলে সেটা আইনের বহির্ভূত হবে। সবই আপনি কার্যক্রমের মধ্যে ফেলছেন, সবই কার্যক্রম। কিন্তু আমি যদি দল নিষিদ্ধ করি এরপরে বাড়তি আর কি যোগ হবে? প্র্যাকটিক্যালি কিছু নাই, কিন্তু আমরা মানে আইনের প্রায়োগিক ক্ষেত্রে বলবো যে এখন তাদের সব ধরনের যে অ্যাক্টিভিটিস বন্ধ থাকবে। জি, সাইবার স্পেসে কার্যক্রমের কথা বলা হচ্ছে। সাইবার স্পেসে কার্যক্রম আপনি সারা বিশ্বের যে কোনো জায়গাতে চালাতে পারেন, সেটি সরকার কিভাবে দমন করবে, বন্ধ করবে? আর আপনার সাথে আরেকটা সাপ্লিমেন্টারি প্রশ্ন জুড়ে দেই যে সাইবার জগতে কেউ একজন কিছু একটা বলল, আওয়ামী লীগের পক্ষে গেল, বা আপনার মনে হয়েছে তার এই মন্তব্যটা, তার এই বক্তব্যটা আওয়ামী লীগের পক্ষে যায়, আওয়ামী লীগের রাজনীতিকে উৎসাহিত করে, সেভাবেও তো অনেক মানুষ ভিক্টিমাইজড হতে পারে। খুবই পারে। প্রথম কথা হচ্ছে এই সাইবার স্পেস আদৌ বন্ধ করা যায়, এটা আপনি ইন্টারনেট বন্ধ করে দেওয়া ছাড়া আসলে উপায় নাই। কারণ হলো আপনি ব্লক করবেন, ভিপিএন বস্তুটা সবাই চেনে, সবাই জানে। আমি আমার একটা মজার এক্সপিরিয়েন্স শেয়ার করি। রিপোর্টার্স উইদাউট বর্ডার্স, RSF এর যে আমাদের যে প্রেস ফ্রিডম ইন্ডেক্স করে, শেখ হাসিনার সময় এটা লাস্ট 5-6 বছর পুরো বন্ধ ছিল, কারণ তারা প্রেস ফ্রিডমের প্রিডেটার হিসেবে শেখ হাসিনাকে লিস্টিং করেছিল। তো ওটা ব্লক। তো আমি মাঝে মাঝে নিজের কিছু রিসার্চের কাজে ওইটা যখন ঢুকতাম, VPN দিয়ে ঢুকতাম, সবাই জানে কিভাবে ঢুকতে হয়। সো এটা করা যাবে না। কিন্তু আপনি যে কথাটা বলেন, এটা একটা অ্যালার্মিং জায়গা। সেটা হচ্ছে কেউ যদি আওয়ামী লীগের পক্ষে কথা বলেন, তিনি আওয়ামী লীগের হয়ে কথা বলছেন, আওয়ামী লীগের প্রতি সিম্প্যাথাইজার, তিনি তাদের সদস্য, তিনি তাকে পেট্রোনাইজ করছেন। না, আপনি আওয়ামী লীগের সদস্য না, কিন্তু আপনার একটা মন্তব্য আওয়ামী লীগের পক্ষে গেল, সেটাকে কি আওয়ামী লীগের কার্যক্রম ধরা হবে? না ধরা হলেও এটাকে সম্ভবত সংজ্ঞায়ন করার সুযোগ তৈরি হবে, কারণ হলো আপনি আওয়ামী লীগ বলার জন্য আপনার তো পদ থাকতে হবে তা না। ধরুন আপনি আওয়ামী লীগ করেন না, কিন্তু রাস্তায় নেমে গেলেন মিছিল নিয়ে, আপনার পদ নাই, আপনি তো ওটা করতে পারছেন না। সো আপনি যদি আওয়ামী লীগের পদে না থেকে আওয়ামী লীগের হয়ে রাস্তায় মিছিল করতে না পারেন, আওয়ামী লীগের সমর্থনে কথা বলতে না পারেন, তাহলে আপনি সাইবার স্পেসেও পারবেন না। আমি অন্তত কমন সেন্স দিয়ে সেটা বুঝি। সো এইটাই ইনফ্যাক্ট মিস ইউজ হওয়ার একটা প্রবাবিলিটি। আপনি দেশে থেকে যখন সাইবার স্পেসে কিছু করবেন, এই নিষেধাজ্ঞার মধ্যে পড়ে, তার জন্য আপনি ব্যক্তিকে চিহ্নিত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন। কিন্তু পৃথিবীর অন্য দেশ থেকে যখন এই কাজগুলো করা হবে, এবং সেটাই বেশি করা হচ্ছে সাইবার স্পেসে, সেক্ষেত্রে সরকার কি ব্যবস্থা নিতে পারে? সরকার তেমন কিছু করতে পারবে না, হয়তো ওইটার যেমন ওটা ব্লক করবে। আমি একটা এক্সাম্পল দিই, মানে বন্ধ কি করা যায়। ধরুন আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আমি গতকাল একটা মেইল পেলাম, এটা ভারত সরকারের কমপ্লেইনের ভিত্তিতে ভারতে ব্লকড হয়েছে। আরো অনেক টেলিভিশন চ্যানেল এবং আরো কিছু ব্যক্তি চ্যানেলের এই ঘটনা ঘটেছে। আচ্ছা, এখন ভারতীয়দের কারো যদি ইচ্ছে হয়, ওনারা কিন্তু ওই যে VPN দিয়ে এটা খুব ইজিলি ঢুকে যেতে পারবেন। সুতরাং এগুলো আসলে কার্যকর হয় না। এই কারণেই তো শেষ পর্যন্ত ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল। সো ওটা ছাড়া আসলে আপনি কোনোভাবেই এটা পেরে উঠবেন না। বাইরে থেকে কেউ করলো, আপনি ওর যে ফেসবুক পেজ যদি হয় বা ইউটিউব চ্যানেল হয়, বাংলাদেশ, ইন্ডিয়া যেমন করেছে, বাংলাদেশ ওইটা ব্লক করে দিতে পারে। কিন্তু এগুলো সব আসলে এসে হাজির হবে। শেখ হাসিনার ধরুন আওয়ামী লীগের যে অফিসিয়াল পেজ, ওখানে মাঝে মাঝে কথা বলছেন, এখন বক্তৃতাই করছেন, ব্লক করে দেবে আমি ধারণা করি। এটা উচিত আইন ফলো করে, কিন্তু শুনতে চাইলে শোনা যাবে, এটা ফর শিওর। জি, আচ্ছা, আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করার ফলে অন্যান্য যেসব রাজনৈতিক দল আছে, আমি 3টি দলের কথা বলি, বিএনপি, জামাত ইসলামী, এনসিপি, কার কি লাভ হলো বা ক্ষতি হলো? এখানে খুবই ইন্টারেস্টিং একটা আলোচনা হবে। সেটা হলো এনসিপি ফর্মালি এই মুভমেন্টে যে নিষিদ্ধতার কথা সেভাবে জড়িত ছিল না। যেন হাসনাত আব্দুল্লাহ গেলেন, কিন্তু উনি এত সিগনিফিক্যান্ট নেতা, উনি যতই মুখে বলুক যে এটা এনসিপি, কিন্তু এটা তো এনসিপির কর্মসূচি ছিল না, মনে হচ্ছিল যে হাসনাত আব্দুল্লাহ ডাকে অনেকে গেছে। হ্যাঁ, কিন্তু তারপরও এটাকে এনসিপি হিসাবেই দেখতে। ধর জনাব রুহুল কবির রিজভী একটা বিরাট এরকম ডাক দিলেন এবং বলল যে বিএনপি না, এটা হয় না। সো এর সাথে এনসিপি ছিল। আচ্ছা, কিন্তু এনসিপির তো রিসেন্ট সময়ে জনগণ খুব বেশি ছিল না, আমরা দেখেছি। ওদের আসলে জনসমর্থন অত নেই, কোনোদিনও ছিল কিনা ইজ এ কোয়েশ্চেন। ফলে এই যতটুকু মানুষ আমরা দেখলাম, এর মধ্যে পরবর্তীতে ইনফর্মালি প্রচুর জামায়াত শিবির, তাও তো আপনার কনস্টিটিউশনাল পলিটিক্স করে, কিন্তু একদম এক্সট্রিম রাইট র্যাডিক্যালসরাও এসে
এই ক্রাউডটা তৈরি করেছে। সুতরাং গেইন কার কার যদি বলি, একটা বিরাট গেইন হচ্ছে রাইটিস্ট যারা আছে তারা এক ধরনের শক্তি দেখাতে পারলো বলে মনে হয় যে আমাদের চাপে এটা হয়েছে। যদিও একটা তথ্য আমাদের সামনে এখন এসে হাজির হয়েছে, গত বছরের সেপ্টেম্বর মাসে সরকার একই কাজ করেছিল, যে বিচার হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগের কর্মসূচি বন্ধ, এটা মুখেও বলেছিল। তো ফলে তাদের এক ধরনের বিজয় মনে হতে পারে। এনসিপি একটা প্রশ্ন করি, যারা এই আন্দোলনটা করলো টানা 3 দিন, তাদের দাবি ছিল আওয়ামী লীগ নিষিদ্ধ করা, এবং তার অর্থ দাঁড়ায় হচ্ছে নির্বাহী আদেশে। কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ হলো না, আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ হলো, তাতে কিন্তু তারা সন্তোষ জানিয়েছেন। তার মানে কি, যে দাবির জায়গা থেকে কি একটু বিচ্যুত হওয়া, নাকি একটা বোঝাপড়ার মাধ্যমে? একটু বিচ্যুত হওয়া, বোঝাপড়াও ছিল, আমি মনে করি এগুলো বোঝাপড়া ছিল। কিন্তু বাকি দুটো যেহেতু তাদের 3টের মধ্যে 2টো পুরোপুরি হয়েছে, জুলাই চার্টার এবং বিচার করা, আর এটা হাফ বা একটু বেশিই হয়েছে, কারণ আমরা দেখছি এটা ডিফ্যাক্টো নিষিদ্ধ করার মতোই। সো এটা 80-90% হয়ে গেছে, এভাবে বলা যেতে পারে। এখন যদি নির্বাচন কমিশন আগামীকাল বৈঠক করে বলে তারা নির্বাচনে পার্টিসিপেট করতে পারবে না মার্কা দিয়ে, তাহলে তো ডিফ্যাক্টো এটা নিষিদ্ধই হয়ে গেল। সো নিষিদ্ধ হয়ে যাওয়াটা যদি হয় তাহলে তাদের একটা গেইনিং আছে। এনসিপি দীর্ঘদিন থেকে মানে তাদের যে একটা আগের যে এক ধরনের একটা জাঁকজমক ছিল, লোকজন ছিল, সেটা দেখতে পারেনি, তারা এটা দেখতে পারলো। জামায়াতে ইসলামী খুবই ট্রিক করেছে, ফর্মালি বলছে আমরা ওখানে ফর্মালি যাই নাই, কিন্তু ওখানে সিগনিফিকেন্ট নেতা গেল এবং প্রচুর স্লোগান হলো, এবং এটা নাকি গোলাম আজমের বাংলা স্লোগান, আমি প্রশ্নে আসতাম, নিজামীর বাংলা স্লোগান দেওয়া হলো, মানে ওনারা বাংলায় চান নাই তো আসলে। যাই হোক, এই স্লোগানের অর্থ কি তাহলে জামাতে ইসলামী সহ যেসব দল মুক্তিযুদ্ধের বিরোধিতা করে ৭১-এ নানান মানবতা বিরোধী অপকর্ম করেছিল, সেই রাজনীতিটাকেই পুনঃপ্রতিষ্ঠা করার একটা পুনঃপ্রতিষ্ঠা? জামাতের আবার একটা ব্যক্তিগত হিসেব আছে, তাদের বিরুদ্ধে শাহবাগী একটা গণজাগরণ মঞ্চ হয়েছে, এটাকে অনেকে বলে শাহবাগ 2, তারা 2 করে সেই জায়গাটা নিয়ে দেখাতে পারলো। এবং আওয়ামী লীগ যদি নির্বাচনে আসতে না পারে, জামায়াতের একটা লাভ আছে, জামায়াতের একটা ক্ষতিও হয়ে গেছে, আমি সেটাই আসছি। লাভটা হচ্ছে আওয়ামী লীগ যদি তার মার্কা নিয়ে না আসে, জামাত খুব বেশি সিট পাবে না, কিন্তু ও তারপরও সেকেন্ড হবে, মানে বিরাট ডিস্টেন্সে সেকেন্ড। ধরুন আমার 10টা সিটও যদি পায়, আমি ধারণা করি আওয়ামী লীগ নৌকা নিয়ে আসলে চেয়ে বেশি পেত, কিন্তু জামাতের বাইরে 10-12টা সিট আর কেউ পাবে না। সো মানে বিএনপির পরেই সেকেন্ড হবে, ডাব্বা মেরেও, মানে অনেক খুব খারাপ স্কুলে হতো না, 5 সাবজেক্টে ফেল করেও ফার্স্ট হয়েছে, কারণ আরেকজন 6 সাবজেক্টে ফেল করেছে। তো জামাত প্রধান বিরোধী দল হতে পারে তাদের অ্যাবসেন্সে, তারা চেয়েছিল যেন আমি ধারণা করি যে এক্সিকিউটিভ অর্ডারে হোক। কিন্তু বিচারের যে ঘটনাটা ঘটলো, আইসিটি আইনের যে অংশটা এখন সংশোধিত হয়েছে, তাতে সংগঠনকে বিচারের জন্য এটা একটা খুবই ওয়াইড জায়গা। সরাসরি এই অপরাধ, মানে মানবতা বিরোধী অপরাধের সাথে সরাসরি জড়িত থাকা, সাহায্য করা, নৈতিকভাবে থাকা, নানান ব্রড। সো টেকনিক্যালি এখন জামায়াতকে সংগঠন হিসাবে বিচারের জন্য যে কেউ কোর্টে, সংক্ষুব্ধ ব্যক্তি আইসিটিতে যেতে পারেন। এবং ফৌজদারি অপরাধ কখনো তামাদি হয় না। আর মানবতা বিরোধী অপরাধ হচ্ছে সব ফৌজদারি অপরাধের বাবা, কারণ আমাদের এটা বুঝতে হবে আর সব খুন জখমের মতো এটা না, এটা মানবতা বিরোধী অপরাধ বলে এটা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে বিচার করা যায়। আপনার দেশে আপনি করেছেন, কিন্তু আপনাকে আমি ওখানে নিয়ে যেতে পারি, আপনি হিউম্যানিটির বিরুদ্ধে অপরাধ করেছেন। সো জামাতের জন্য এটা একটা বিরাট ঝুঁকি তৈরি হলো, তারা বিপদেও পড়লো বলে আমি মনে করি। তারা চেয়েছে এনসিপিকে সামনে রেখে অন্যদেরকে নিয়ে এটাকে করাতে, কিন্তু শেষ পর্যন্ত যা হলো সেটা তাদের প্রবলেম হয়েছে। বিএনপির জন্য একটা সুবিধায় ভাবে বলা যেতে পারে, বিএনপি যেভাবে বলেছিল তারা এক্সিকিউটিভ অর্ডারে চায় বিচার চাওয়ার মধ্যে, কিন্তু এটা খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে বিচারে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ নাও হতে পারে। আমি একটু বলে রাখা ভালো, তো আমরা জানি না আগে বলে রাখা না। আরেকটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার আছে, মানে 72 সালের যে আইসিটি আইন ছিল, নাকি 73 ভুলে গেছি, ওই সময় যে আইসিটি আইন ছিল, পরে আওয়ামী লীগের সময় যা হয়েছে, শেষে এবার যেটা আইন মন্ত্রণালয় সংশোধন করেছে, আগে কিন্তু আমাদের যে রোম স্ট্যাটিউট ছিল এই মানবতা বিরোধী অপরাধের সংজ্ঞায়ন সহ সব কিছুতে অনেক ক্ষেত্রে অ্যালাইনমেন্ট ছিল না, এখন একদম এটার সাথে ম্যাচ করছে। ফলে আওয়ামী লীগের মানবতা বিরোধী অপরাধ ডকুমেন্টেশন দিয়ে আমরা যদি জেনুইন বিচার করতে চাই, আমি মনে করি এলিমেন্টস আছে, বাট ইট উইল বি টাফ। সুতরাং আওয়ামী লীগের যে নিষিদ্ধ হবেই তা না, বিচার চাওয়া হয়েছে, বিএনপি বিচার চেয়েছে, এখন সেই পথেই গেছে। সো সেই দিক থেকে বিএনপির জন্য এটা একটা কমফোর্টেবল সিচুয়েশন। আমি মনে করি এই মুহূর্তে সবচেয়ে ক্ষতি হয়েছে জামায়াতের, কারণ একটা বিরাট প্যান্ডোরাস বক্স খুলেছে। শাহিদুল আজম, এই যে আইসিটি অ্যাক্ট সংশোধনের ফলে দলের বিচারের সুযোগ হলো, সেখানে আওয়ামী লীগের বিচার হবে সেই দাবি করা হচ্ছে, কিন্তু এই আইনেই তো জামাতের শীর্ষ নেতাদের বিচার করা হয়েছিল, যেই বিচার নিয়ে
আপনার ভিন্নমত আছে বা অনেকে বলে যে ওইটা এক ধরনের রাজনৈতিক বিচার ছিল, সঠিক বিচার ছিল না, স্বচ্ছ ছিল না, রাজনৈতিক প্রতিহিংসা ছিল। একই আদালত একই আইনে যদি আরেকটি দলের বিচার করা হয় সেক্ষেত্রে এরকম প্রশ্ন ভবিষ্যতে উঠবে কি না। আর যেটা ডাক্তার জাহিদুর রহমান বলছিলেন যে আইসিটি অ্যাক্টে যখন ওই ব্যবস্থা করা হয় সেক্ষেত্রে ভবিষ্যতে কেউ জামাতের বিচারও তো ওখানে আবার চাইতে পারে যদি আগের বিচারকে কেউ নাও মানে। না একটু বলি, আগে কিন্তু ব্যক্তির বিচার হয়েছে, সংগঠনের বিচার হয় না, দলের বিচার, জামাত ইসলামী। হ্যাঁ, এবার জামাতের বিচার। হ্যাঁ, ফলে ওই বিচার নিয়ে যাই বিতর্ক থাকুক, দল হিসেবে জামাত ইসলামের বিচারের সুযোগ এই সংশোধিত আইনে কতটা আছে? আমি জাস্ট প্রথমে আগের একটা কোশ্চেন একটু অ্যানসার দিয়ে আসি, আপনি জায়েদ ভাইকে করেছেন, সেটা হচ্ছে যে কোনো আওয়ামী লীগের লোক না হলেও সে কি এই তার কোনো কার্যক্রমের জন্য অনলাইনে পড়বে নাকি? সেটা কমপ্লিটলি পড়বে। এটা সেকশন 9B-তে সরাসরি বলা আছে। সো এটা সবাইকে একটা সতর্কীকরণ যে আওয়ামী লীগকে এনকারেজ করে যাতে কোনো পোস্ট না দেয়। আচ্ছা, এটা গেল। আচ্ছা, আমি এখন পরবর্তী কোশ্চেনে আসছি। কিন্তু শেষ বিচারে আমরা জানবো বিচারক কি বলছেন, আদালত কি বলছেন। তার আগে যে মামলা, গ্রেপ্তার, হয়রানি এগুলো তো চলতে থাকবে। এটা আসলে বাংলাদেশের যে লিগ্যাল সিস্টেম, এটাকে চেঞ্জ করা এখন সময়ের দাবি। কিন্তু আমরা এখনো পর্যন্ত দেখেছি যে মামলা বাণিজ্যও কিন্তু এখন চলছে। আমরা অনেক মামলা বাণিজ্য, গ্রেপ্তার বাণিজ্য, জামিন বাণিজ্য সবই। আমরা আশা করছি আমরা এখন আমাদের যে চিফ জাস্টিস আছেন, মাননীয় চিফ জাস্টিস সৈয়দ রিফাত আহমেদ, উনি খুবই একজন কম্পিটেন্ট পারসন এবং আশা করি যে ওনার এই টেনিওরের মধ্যে ইনশাল্লাহ আমরা ভালো কিছু দেখতে পারবো, আমরা আশা রাখি। বাট এখনো পর্যন্ত আমরা ওই পর্যায়ে পৌঁছাতে পারিনি। আচ্ছা, সো আমি এখন একটু জামাতের যে আপনি যেটা বলেন এখানে আসি। আচ্ছা, এখানে একটা জিনিস দেখতে হবে, যেটা যে জামাতের যে এগেনস্টে যে অ্যালিগেশনসগুলো ছিল বা যে ধরনের ওয়েতে বিচারগুলো পরিচালনা করা হয়েছে, এখানে প্রথম একটা ইস্যু ছিল যে 2013 সাল থেকে যে শুরু হলো। সো এটার এভিডেন্সগুলো ছিল অনেক আগের। সো এখানে একটা বড় প্রবলেম ছিল যে এই যে টাইম স্প্যানটা, যে অনেক আগের এভিডেন্স নষ্ট হয়ে গিয়েছে সাক্ষীদেরকে, এবং সেখানে অনেক বেশি আমরা কিন্তু অনেক জায়গায় এভিডেন্স দেখেছি যে অনেক ক্ষেত্রে সাক্ষীদেরকে বাধ্য করা হয়েছে তাদের এগেনস্টে যেতে। এবং কিছু জায়গায়, যেমন আমি একটা ছোট এক্সাম্পল দিই, যে জনাব মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেব, ওনার পক্ষে কিন্তু ওনার ভাই, ওনার কাজিন সালমান এফ রহমান, সাবের হোসেন চৌধুরী, ওনারা কিন্তু ওনার পক্ষে সাফাই সাক্ষী দিতে চেয়েছিলেন, কিন্তু তৎকালীন ফ্যাসিস্ট প্রধানমন্ত্রীর নির্দেশে তাদেরকে এই সাফাই সাক্ষী দিতে দেওয়া হয়নি। সো উনি পাকিস্তানে ছিলেন ওই সময়, বাংলাদেশে উপস্থিত ছিলেন না। এই জিনিসটাকে কিন্তু প্রুফ করা সম্ভব হয়নি বিকজ অফ পলিটিক্যাল প্রেশারস এন্ড অল। এখন আমরা যদি বাংলাদেশের কনটেক্সটে চিন্তা করি, সেকেন্ড একটা যোগ করি যে সুখরঞ্জন বালি তাকে কোর্ট প্রেমিসেস থেকে তুলে নিয়ে গিয়ে গুম করে ফেলে ইন্ডিয়া নিয়ে গেছে, তারপর সেফ হোমে নিয়ে রাখা হয়েছে কাউকে। হ্যাঁ, এখানে এই যে টাইম স্প্যানটা ছিল, আরেকটা ছিল যে তখনকার গভর্নমেন্টের যে একটা প্রতিহিংসা পরায়ণতা ছিল। এবং আরেকটা জিনিস দেখেন যে আওয়ামী লীগ কিন্তু এর আগে 96 সালেও ক্ষমতা এসেছিল, তখন কিন্তু তারা করে নাই। সো মোটিভটা ছিল কিন্তু যে বিডিআর হত্যাকাণ্ড, তারপরে আস্তে 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 আমি দেশটাকে কোনো বিরোধী দল শূন্য করে ফেলবো। সো ওই ওয়েতেই একটা ছিল যে জামাতের এগেনস্টে একটা প্রোপাগান্ডা বলেন বা তাদের এগেনস্টে যে অ্যাকশনগুলো নেওয়া হয়েছিল। এখন আবার আরেকটা কোয়েশ্চেনে আসছি যে আসলেই কি জামাতের কেউ এটার সাথে যুক্ত ছিল নাকি, এবং সেটাও কিন্তু প্রশ্নবিদ্ধ। কারণ অনেকেই ওই সময় মানবতা বিরোধী অপরাধে জড়িত না হলেও বাংলাদেশকে সরাসরি সমর্থন দেন নাই এবং পাকিস্তানকে সরাসরি দিয়েছেন। ওই রাজনৈতিক অপরাধে তো বিচার হয় না, বিচার হচ্ছে মানবতা বিরোধী অপরাধ। মানবতা বিরোধী অপরাধের প্রসঙ্গে যদি আমরা থাকি তাহলে কিন্তু আমরা দেখব যে অনেক বেশি এক্সাম্পলস আছে যেখানে আপনার এভিডেন্সকে টুইস্ট করা হয়েছে, যেখানে আপনার সাক্ষীদেরকে টুইস্ট করা হয়েছে। আচ্ছা, ধরে নিলাম ওই বিচারটা সঠিক ছিল না, রাজনৈতিকভাবে প্রভাবিত ছিল, কিন্তু 71-এ এই মানুষগুলোর কোনো অপরাধ ছিল না, এটা কি প্রমাণিত হয়েছে? না, এটা প্রমাণিত অবশ্যই হয়নি। এবং জাহেদ ভাই যেটা বললেন যে আসলে কিন্তু এখানে প্যান্ডোরাস বক্সটা ওপেন হয়ে গেল। এবং এখন যদি আসি, এখন এই যে জুলাইয়ের স্মৃতি, এটা কিন্তু আমাদের সবার চোখের সামনে এবং খুব স্পষ্ট। এবং 1971 সালে কিন্তু ইন্টারনেট ছিল না, ক্যামেরা ছিল না, এখন সবার হাতে হাতে ফোন, সবাই দেখতে পাচ্ছি কে কি করেছে। এবং সবচেয়ে বড় কথা, আওয়ামী লীগ চোখের সামনে এত বড় একটা গণহত্যা চালিয়ে তাদের মধ্যে কোনো রিমোর্স ছিল না। এই বিচারটা অনেক সহজ হবে এবং ফেয়ার হবে, কম প্রশ্নবিদ্ধ হবে। জি, অনেক কম প্রশ্নবিদ্ধ হবে যদি সকল পক্ষে সদিচ্ছা থাকে। জি, এখানে আসলে মানে যেটা আপনি খুব কম সময়ের মধ্যে হয়েছে, সেখানে কিন্তু আপনার এভিডেন্স প্রডিউস করা অনেক বেশি ইজি এবং সেখানে তদন্তগুলো সঠিকভাবে সম্পাদন করতে সময়ও কম লাগার কথা। কারণ আপনি 40 বছর আগের একটা এভিডেন্স আনবেন, একটা সাক্ষী আনবেন, তার চেয়ে আপনি 4 মাস আগের একটা সাক্ষী আনবেন, কমপ্লিটলি ডিফারেন্ট। সো এই ক্ষেত্রে আমি মনে করি যে এটা অনেক সহজ হওয়া উচিত। এবং এক্ষেত্রে আরেকটা জিনিস অ্যাড করবো যে এতদিনে কিন্তু বিচার প্রক্রিয়া আরও অনেক এগিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা দেখেছি ইভেন আমাদের এনডিএম এর পক্ষ থেকে আমাদের মাননীয় চেয়ারম্যান জননেতা ববি হাজী, ট্রাইব্যুনাল একটা হওয়ার কারণে, হ্যাঁ, এখন
এখন কিন্তু আরেকটা সেকেন্ড ট্রাইব্যুনাল হয়েছে। আমরা কিন্তু আমাদের মাননীয় চেয়ারম্যান জনতা ববি হাজার সাহেব কিন্তু নিজে আমাদের পক্ষ থেকে আমরা একটা কেস আইসিটিতে ফাইল করেছি, যেখানে আপনার আওয়ামী লীগ সহ অন্যান্য 14 দলের কার্যক্রমকে এবং তাদের দলকে নিষিদ্ধ করার কথা আমরা এটা প্রেয়ার চেয়েছি। সো এক্ষেত্রে আমি যেটা বলবো যে আমরা কিন্তু অনেক আগের থেকেই এটার পিছনে ছিলাম এবং আমরা এক হিসাবে আমরা খুবই আনন্দিত যেটা হয়েছে, কিন্তু এটাও দেখতে হবে যেটা কেন এতদিন পরে হলো। এবং আরেকটা কোয়েশ্চেন যেটা যে সবকিছু কেন এই বারবার যমুনার সামনে আর শাহবাগের সামনে গিয়ে করতে হচ্ছে? সদিচ্ছা নিয়ে কি কোনো প্রশ্ন আছে? সরকারের বিচারের সদিচ্ছার চেয়ে আমি বলবো কি যে সরকারের মধ্যে কেমন যেন একটা ঢিলে ঢালা ভাব। মানে ওনারা যখন থেকে এসেছিলেন, আমরা প্রফেসর মোহাম্মদ ইউনূসকে খুবই সম্মান করি, ওনার জায়গাটা আমরা সবচেয়ে উপরে রেখেছি বাংলাদেশের, যে তাকে আমরা তার কোনো কার্যক্রম নিয়ে কোশ্চেন করতে চাই না। কিন্তু ওনার যে দল মানে ওনার যে টিম, এই টিমের ব্যাপারে আমাদের অনেক আপত্তি আছে, যে মানে তারা কিন্তু তাদের কার্যক্রম ম্যাচিউরিটির সাথে এবং এফেক্টিভনেসের সাথে পরিচালনা করতে সক্ষম হচ্ছেন না। তো এখন কোয়েশ্চেন হলো, এতদিন হয়ে গেছে, একটা কোয়েশ্চেন আসছে, সবাই খুব হালকাভাবে নিচ্ছেন, একজন একটা জবাব দিয়ে দিচ্ছেন, কোনো ম্যাচুরিটি নাই, কোনো বোল্ড স্টেটমেন্ট নাই। এই জায়গাগুলোতে আমি মনে করি যে একটা তো হচ্ছে শক্তিশালী সরকার না, ঢিলেঢালা সরকার। আমরা বারবার যেটা বলছি যে একটা ঢিলেঢালা সরকারকে সামনে এনে দেওয়া হয়েছে, যারা একটা সমস্যা হচ্ছে, একজন খুব মানে রাত 3টার সময় সংবাদ সম্মেলন করে বলছেন, পরের দিন একটা কিছু হচ্ছে, আবার 3 দিন পর গিয়ে আরেকটা সমস্যা হচ্ছে, উনি আবার এসে বলছেন কিছু। এরকম প্রত্যেকটা ম্যাক্সিমাম উপদেষ্টাদেরই আমি দেখছি যে ওনাদের কাজ যেগুলো খুব দ্রুত করে ফেলা দরকার ছিল, সেটার সাথে আমরা বাস্তবায়নের কোনো মিল দেখছি না। এখানে একটা অভিযোগ আসে, যেই প্রশাসন নিয়ে সরকার চলছে সেই প্রশাসন যথেষ্ট সহযোগিতা করে না, এখানে ফ্যাসিবাদের ভূত আছে, উমুক তুমুক, অনেক দায়টা চাপানোর চেষ্টা করা হয়। কিন্তু দিন শেষে যারা উপদেষ্টা পরিষদে আছেন, দায়টা তো তাদেরই, প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সকল উপদেষ্টার। তাদের সবাই একই গতিতে, একই যোগ্যতায়, একই স্পিরিটে, একই অঙ্গীকার নিয়ে কাজ করেন কিনা সেই প্রশ্ন আছে। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি, নিশ্চয়ই বিরতির পর আপনাদেরকে সাথে পাবো আশা করছি। ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। আজ আমরা কথা বলছি আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা নিয়ে এবং এর ফলাফল, প্রভাব, প্রতিক্রিয়া নিয়ে। আমাদের সাথে আছেন ডাক্তার জাহিদুর রহমান এবং আছেন ব্যারিস্টার শাহিদুল আজম। জাহিদ ভাই, দুঃখিত, আওয়ামী লীগ ছাড়াও আওয়ামী লীগের সহযোগী যেসব দল ছিল, জাতীয় পার্টি এবং 14 দল, তারাও কিন্তু একরকম অনুপস্থিত রাজনীতির মাঠে। জাতীয় পার্টির অফিসে হামলা হয়েছে, জাতীয় পার্টির বিভিন্ন অনুষ্ঠানে হামলা হয়েছে, জাতীয় পার্টিকে মাঠে নামতে দেওয়া হচ্ছে না, কার্যক্রম করতে দেওয়া হচ্ছে না, জাতীয় পার্টিকে আওয়ামী লীগের দোসর বলা হচ্ছে এবং একই অপরাধে অভিযুক্ত করা হচ্ছে। আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম যদি নিষিদ্ধ থাকে, তাহলে জাতীয় পার্টি এবং 14 দল, আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ সহযোগী, তাদের ভাগ্যে কি হতে পারে? মানে কোলাবোরেটরই, ওরা কোলাবোরেটর আমি মনে করি, কিন্তু স্বাভাবিকভাবেই যে অ্যাক্ট করেছে তার উপরেই সবচেয়ে বেশি হবে। যদিও কেউ মানে এই ধরনের আহ্বান, তাদেরকে তো আবার কিছু করতে দেওয়া হচ্ছে না আওয়ামী লীগের মতো। ট্রু, এটা একটু ওই যে বলছি যে পরিস্থিতির একটু বিশেষ পরিস্থিতি, ইট উইল টেক সাম টাইম। তবে জাতীয় পার্টি সম্পর্কে আমি একটু আলাদাভাবে একটা জিনিস বলতে চাই, এটা খুবই রিস্কি, তারপর সত্য কথা বলা উচিত। আমি জনাব এরশাদ সাহেবের একটা রোলকে অ্যাপ্রিসিয়েট করি। 2014 সালে যখন একতরফা নির্বাচনের দিকে যাচ্ছে, জাতীয় পার্টি ডিসাইডেড যে তারা যাবেন না, এবং জনাব এরশাদকে চাপ দেওয়ার জন্য সুজাতা সিং এসেছিলেন, ভারতের তৎকালীন পররাষ্ট্র সচিব, এবং এরশাদ এটা ফাঁস করে দিয়েছিলেন। মানে আমাদের অনেক পাপ আছে এরশাদের এই দেশে, কিন্তু উনি চেয়েছিলেন পরে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। এবং রওশন এরশাদ, আসলে জাতীয় পার্টি না বলে আমরা র্যাদার এভাবে বলতে পারি যে রওশন এরশাদ ওই সময় শেখ হাসিনার সাথে কোলাবোরেট করে এই পরিস্থিতি তৈরি করেছেন। এবারও জনাব জিএম কাদের না গেলে, আপনাদের নিশ্চয়ই মনে আছে, দর্শকদেরও মনে থাকবে, আমি সরি কারো ব্যক্তিগতভাবে বলার জন্য, কিন্তু আমরা তাকে দেখলাম প্রায় জীবনমৃত বলে একটা শব্দ আছে, এতই অসুস্থ, ওনাকে মনে হয় যে ওনার কোনো রকম কোনো রিয়াকশান নাই, এক্সপ্রেশন নাই। ওনাকে নিয়ে আনা হলো দীর্ঘদিন চিকিৎসার পর, মানে বোঝাই যাচ্ছিল যে তাকে ওখানে বসানো হবে। সো এই চেষ্টাগুলো হয়েছে, জাতীয় পার্টিও শেষ পর্যন্ত যাওয়াটাই শেখ হাসিনার সকল নির্বাচনকে ক্রেডিবিলিটি দিয়েছে, অন্য দলগুলো তো আছেই। সুতরাং তাদের অপরাধ কাছাকাছি, একই আমি বলবো না। একটু আপনাকে থামাই, জনাব জিএম কাদের আওয়ামী লীগ শাসনামলের শেষের দিকে যেই ভূমিকা নিয়েছেন সংসদের বাইরে, এবং যতটা তির্যক আক্রমণাত্মক বক্তব্য দিয়েছেন সরকারের বিরুদ্ধে, অনেক ক্ষেত্রে বিএনপির মুখে আমরা সেটা শুনি না, তারপরও কি তাকে ওই দলে ফেলা হবে?
আমি মানে জিএম কাদ্দার সাহেবের 24-এর জাতীয় নির্বাচনে পার্টির কথা যাওয়াটাকে আমি একদম কোলাবোরেট করা মনে করি। এরপর ওখানে গিয়ে কি বলছেন এটা খুব বেশি আমার কাছে ম্যাটার করে না। আমার কাছে তাকে একজন সজ্জন মানুষই মনে হয়। শেষ পর্যন্ত তিনি হয়তো দলের নেতৃত্ব হাতে রাখার জন্যই গেছেন, না হলে রটন এরশাদের নেতৃত্বে সবাই চলে যেত। মানে এটা পলিটিক্যাল পার্টি না, দলের মার্কা এইগুলো ওটা পলিটিক্যাল পার্টি না আসলে, ওটা একটা নেক্সাস অফ সাম পিপল যে মন্ত্রী এমপি হয়ে কিছু ডিল করতে চায়, টাকা পয়সা বানাতে চায়, এর বাইরে কিছু না। তো ওর পলিটিক্স কি? ওর কোনো পলিটিক্স নাই। তো যাই হোক, 24 সালে যখন সবাই নির্বাচন বয়কট করলো, তখন তারা যাওয়ার মাধ্যমে তারা বলেন যে তাদেরকে প্রেশার দেওয়া হয়েছে। তাহলে তারা প্রেশার নিতে পারেন না কেন? নিশ্চয়ই তাদের কোনো সমস্যা আছে, তাই প্রেশার নিতে পারেন নাই। বিএনপির অসংখ্য মানুষকে প্রেশার দিয়ে তো নেওয়া যায় না নির্বাচনে, দল তো দূরেই থাক। সো যাওয়াটা ইটসেলফ প্রবলেম্যাটিক। 24 সালে আবারও জাতীয় পার্টি গিয়ে সেই সোকল্ড আমির নির্বাচনকে বৈধতা দিয়েছেন, এটাও ছোট অপরাধ না। কিন্তু ওই যেটা হয়, আওয়ামী লীগ যে পরিমাণ করেছে, আর একটা জিনিস একটু যোগ করে দেওয়া ভালো, আওয়ামী লীগের লোকজন গ্রাসরুটে যতটা অত্যাচার নির্যাতন করেছে, সম্ভবত তার অন্যান্য সহযোগীরা, তাদের তো সংগঠন এমনি এত বড় না, তারা চাইলেও সম্ভবত অত অত্যাচার নির্যাতন করতে পারেনি, সেটা হয়তো একটু কমই আছে। বাট স্টিল অপরাধ খুব কম না, যথেষ্টই। জি, আমি আইনাঙ্গনের একটা বিষয় নিয়ে আসি। ব্যারিস্টার শাহেদুল আজম, আজকে একটা অনুষ্ঠানে আমাদের আইন উপদেষ্টা বলেছেন যে এই যে সরকারের বিভিন্ন অঙ্গের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ক্ষমতা নিয়ে, আমরা প্রধানমন্ত্রীর ক্ষমতা নিয়ে, রাষ্ট্রপতির ক্ষমতা নিয়ে অনেক কথা বলি, তিনি আজকে বলেছেন প্রধান বিচারপতির অশেষ ক্ষমতার কথা। কিন্তু এই সংস্কারের আলোচনায়, বিতর্কে বিচার বিভাগের কর্তৃত্ব, স্বাধীনতা বা ক্ষমতা কম বেশি করার জায়গাগুলো খুব বেশি আসে না। এটা কি খুব স্পর্শকাতর হওয়ার কারণে মানুষ বলতে চায় না? আচ্ছা, এটা প্রথমত যেটা সমস্যা সেটা হলো যে একটা তো স্পর্শকাতরতা, আর সেকেন্ড হলো যে এটা কেন যেন বারবার ফোকাসের বাইরে চলে যায়। এবং আপনি দেখবেন যে সব কিছুই কিন্তু আসলে দিন শেষে জুডিশিয়ারির উপরই নির্ভরশীল। একটা স্ট্রং জুডিশিয়ারি যদি থাকে তাহলে কিন্তু আপনি অনেক অন্যায়কে বন্ধ করতে পারবেন। তারা যদি প্রশাসনের দ্বারা অথবা লেজিসলেচার আর এক্সিকিউটিভের দ্বারা প্রভাবিত না হয়, তারা সেপারেটলি কাজ করতে পারে, সেক্ষেত্রে তারা কিন্তু অনেক সহজভাবে যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন। কিন্তু আমরা দেখে এসেছি যে এর আগে এসকে সিনহা সাহেবের সাথে কি হয়েছিল, প্রাক্তন প্রধান বিচারপতি, যে ওনাকে জোর করে দেশ ত্যাগে বাধ্য করা হয়। সো এরকম সিচুয়েশনগুলো যখন আসে, তখন একদিকে হচ্ছে জুডিশিয়ারির মনোবল ভেঙে যায়, আরেকদিকে যারা সুযোগ সন্ধানী তারা সুবিধা নিয়ে আরও বেশি একটা পজিশন নেওয়ার চেষ্টা করে যে সরকারকে আরও কত বেশি খুশি রাখা যাবে। তো পরবর্তীতেও কিন্তু এই জিনিসগুলো হবে, এবং বাংলাদেশের বেটারমেন্টের জন্য এটা খুব প্রয়োজন যে জুডিশিয়ারিকে খুব বেশি স্ট্রং বানানো, যে তাদের যেন লেজিসলেচার, পার্লামেন্ট এবং এক্সিকিউটিভ এদের উপর নির্ভর না করতে হয়। সো এই জায়গাটাতে আসলে বারবার এটা আউট অফ ফোকাস হয়ে যাচ্ছে, এবং আমি একমত পোষণ করি যে এটাতে আসলে খুব বেশি এই ব্যাপারটাতে একটা নিয়ে কনসেনসাস হওয়া দরকার প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির। বাট আমরা আসলে মানে দিন শেষে কিন্তু সব জায়গায় দেখছি যে সংস্কারের কথা বলা হচ্ছে, কিন্তু মানে অনেক মাস হয়ে গেল কিন্তু আসলে কোনো প্রোগ্রেসিভ উন্নতি নাই। আমরা নিজেরাও বসেছি এবং যে ধরনের কথাবার্তা হচ্ছে, ওই দুইটা জায়গায় গিয়ে আটকে আছে যে ওই দুইটা প্রধানমন্ত্রী থাকবেন নাকি আপনার 5 বছরের জায়গায় মেয়াদ 4 বছর হবে। তো এইগুলার থেকে বেশি কিন্তু এই যে ছোট ছোট যেগুলোকে মানুষ অনেক ছোট ভাবছে, কিন্তু একটা জুডিশিয়ারির ক্ষমতা যখন বাড়িয়ে দেওয়া হবে, একজন প্রধান বিচারপতিকে যখন তার কোনো ডিসিশন নিতে সরাসরি প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতির উপর নির্ভর করতে হবে না, তখন কিন্তু দেশটাতে একটা সলিড পাওয়ার গ্রো করবে, যেখানে সাধারণ মানুষ তাদের বিচারগুলো পাবে উইদাউট এনি পলিটিক্যাল ইন্টারভেনশন। কিন্তু আমাদের সব কিছু হচ্ছে একদম চেইন থেকে, যে এই গত 15 বছরে যেটাকে আরও বেশি সিস্টেমাইজড করা হয়েছিল, যে একটা যে কোনো কিছু করতে হলে ওটা আপনার ওই প্রধানমন্ত্রী বা আইনমন্ত্রী অথবা আপনার স্বরাষ্ট্রমন্ত্রী, তাদের কোনো পারমিশন ছাড়া কোনো কিছু করা যাবে না, একটা বেল নেওয়া যাবে না, একজনকে জামিন দেওয়া যাবে না। তো এই জিনিসগুলো যখন হয়, তখন কিন্তু একদম নিচের দিকে যারা একদম লোয়ার কোর্টের জাজ আছেন, তারাও কিন্তু সুযোগ পেয়ে যান যে ঠিক আছে, আমিও একটু সরকারকে খুশি করি। এই কালচারটা থেকে কিন্তু বের হয়ে আসার আমি এখন পর্যন্ত 5 অগাস্টের পরে মোটা দাগে আমাদের লোয়ার জুডিশিয়ারি, হায়ার জুডিশিয়ারি মিলিয়ে যদি বলেন, কতটা পরিবর্তন লক্ষ্য করছেন? আমি বলবো যে খুব বেশি পরিবর্তন হয়েছে, মানে আমি বলতে পারবো না। হ্যাঁ, আওয়ামী লীগের সময় যেরকম করে বিচারপতিদের বা বিচারকদের একটা স্ট্যান্স ছিল, যেটা একদম সব কিছুতেই মানে একটা আওয়ামীকরণ, এটা বন্ধ হয়েছে।
কিন্তু সেই সাথে এটাও বুঝতে হবে যে এখনও কিন্তু মামলা বাণিজ্য হচ্ছে এবং এমন এই যে জুলাই আগস্টের যে মামলাগুলো হচ্ছে এখানে আমরা দেখছি এমন মানুষজনের নাম আসছে যাদের আসলে এখানে সরাসরি কোনো সম্পৃক্ততা নাই। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই যে মানুষদের নামগুলো আসলো এরা এখান থেকে বের হবে কিভাবে? এটা তদন্ত শুরু হয় না এবং হঠাৎ পুলিশ প্রশাসন কেউ যদি পুলিশ প্রশাসনকে কোনো টিপ করে হঠাৎ গিয়ে ধরেন 456 নাম্বার একজন ব্যক্তি অভিযুক্ত তার বাসায় গিয়ে হাজির হচ্ছে। তো এখানে কথা হচ্ছে যে প্রথম 40 জন 50 জন বা 100 জন যারা আওয়ামী লীগের সাথে সরাসরি সম্পৃক্ত, আওয়ামী লীগের পদবিধারী, তারপরে আরও 50 জন ধরলাম যারা আওয়ামী লীগের বেনিফিশিয়ারি, তারপরে আরও 50 জন ধরলাম যে যারা আওয়ামী লীগের সাথে সংযুক্ত ছিল, এরকম 200 জনের বাদে বাকি 200 জন কিন্তু সরাসরি আওয়ামী লীগের সাথে হয়তো কোনো সম্পর্কই নাই, হয়তো কোনোভাবে তাদের নাম কিভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে সেটা এখানে বলা হয় ব্যক্তিগত আক্রোশ, শত্রুতা, অপছন্দ, পূর্ণ বিরোধ সব নিয়ে আসা হচ্ছে। হ্যাঁ, সবকিছু নিয়ে আসা হচ্ছে। তো আমি এই ক্ষেত্রে মনে করি যে এই ক্ষেত্রে কিন্তু মাননীয় আইন উপদেষ্টা কিন্তু সরাসরি কোনো কিছু বলছেন না যেগুলো নিয়ে পরবর্তীতে কি হবে। একটি প্রশ্ন খুব স্পর্শকাতর, সেটি হচ্ছে যে বিচার বিভাগ স্বাধীন হলে পরে বাকি 2 বিভাগ কিন্তু ঠিকঠাক মতো কাজ করতে বাধ্য, বা অনেকখানি অপকর্ম, দুঃশাসন, দুর্নীতি, অনিয়ম এগুলো অনেকটা কমে আসবে। এটা আমরা গণতান্ত্রিক দেশে দেখি। আইন বিভাগ বা শাসন বিভাগ যখন বড় ধরনের কোনো ব্যত্যয় ঘটায়, জনস্বার্থ বিরোধী কাজ করে, তখন বিচার বিভাগের কাছে গেলে এর একটা রেমেডি পাওয়া যায় এবং বিচার বিভাগই সব ঠিকঠাক করে দেয়। বিচার বিভাগ যখন আবার আক্রান্ত হয় বাকি 2 বিভাগ দ্বারা, বিশেষ করে নির্বাহী বিভাগ দ্বারা, ফলে তাদের কিছু করা থাকে না, অসহায় থাকে। আমরা সংস্কারের কথা বলছি, এটা অন্য সব খাতের সংস্কারের মতোই বলা যায়। বিচার বিভাগের পুরো কাঠামো, স্বাধীনতা, তার সচিবালয় থেকে শুরু করে জনবল সব কিছু দেয়া হলো। যে মানুষগুলো এই বিচার বিভাগ পরিচালনা করবেন, আর তাদের যদি মন মানসিকতা, চিন্তা, যেমনটা আমরা দেখে এসেছি দীর্ঘ অনেক বছর, আমরা তো আমদানি করে লোক এনে বসাবো না, একই ধরনের মানুষ থাকলে পরে আমরা সেরকম বিচার বিভাগ, সেরকম ফলাফল পাবো কিনা। আচ্ছা, ইন প্র্যাকটিস আসলে আপনি যদি চিন্তা করেন যে আওয়ামী লীগ কিন্তু একদিনে মনস্টার হয়নি, 15 বছর শাসন করতে করতে আগাতে এমন একটা পর্যায়ে চলে গিয়েছিল যে তাদের মনে হয়েছে যে মানে তাদেরকে কেউ আটকাতে পারবে না। তো আসলে সামনেও যদি দেখা যায় যে গণতন্ত্র প্রপারলি না থাকে এবং মানুষজন তাদের ভোট ঠিক মতো না দিতে পারে এবং আস্তে আস্তে যদি আর কোনো অল্টারনেটিভ না থাকে মানুষের কাছে, তাহলে কিন্তু আবারও হয়তো সেই স্বৈরতন্ত্রের দিকেই আমরা যাব এবং তখন আবার ওই মানুষগুলোই এখন যারা হয়তো অনেক বড় সাহস নিয়ে কথা বলতে পারছেন, তারা কিন্তু এই সাহসটা নিয়ে কথা বলতে পারবেন না। সো এখন আমাদের কিন্তু ওভারঅল একটা মেন্টালিটি, আমি বলবো যে 1990 থেকে আমরা যদি 2005-06 পর্যন্ত দেখি, মানুষের মধ্যে একটা মিনিমাম একটা আদর্শবোধ ছিল, একটা সম্মান ছিল। 2008-এর পর থেকে আস্তে আস্তে 2013-14 গেল এবং তারপর থেকে আমরা দেখলাম যে একটা কমপ্লিটলি একটা নতুন সোসাইটি ক্রিয়েট হয়ে গেল। আগে আমরা কি করতাম, আমরা একজন শিক্ষককে সম্মান দিতাম, একজন আইনজীবীকে, একজন ডক্টরকে, একজন আপনার ইঞ্জিনিয়ারকে। হ্যাঁ, ছিল। তখন কি হলো, এমন অনেক মানুষের কাছে হাতে টাকা চলে আসলো, তখন আপনার পরিচয় কি, আমি যুবলীগের অমুক, আমি ছাত্রলীগের অমুক, এই পরিচয়টা বড় হয়ে গেল। আপনার শিক্ষাগত যোগ্যতা, আপনার প্রফেশনাল কোয়ালিফিকেশন আর কোনো ম্যাটার করছিল না। তো ওই জায়গাটাতে যখন হলো, তখন দেখেন একজন বিচারপতি কি মানে কতটুকু ওনার নিজের পজিশনকে নামাতে পারেন যে উনি নিজেকে বলেন একজন আমি শপথবদ্ধ রাজনীতিবিদ, একজন বিচারপতি বলেছিলেন, প্রাক্তন বিচারপতি। তো এই ধরনের মেন্টালিটি থাকবে কেন? একজন বিচারপতি উনি কিন্তু ওনার অনারে বলবেন যে আমার কারোর কথা কেয়ার করার দরকার নেই, আমি বিচার। সেখানে তাহলে বিচারক নিয়োগ প্রক্রিয়ার জায়গাতেও অনেকে বলেন বড় ধরনের পরিবর্তন দরকার, অনেক বড় ধরনের পরিবর্তন দরকার। তো আমরা এখন আমি জাস্ট এখানে একটু অ্যাড করবো যে আমরা কিন্তু রিসেন্টলি আমরা তো যেহেতু ক্রিমিনাল ম্যাটার্স নিয়ে কাজ করি, তো আমরা দেখেছি যে ধরেন এখন যে প্রশাসনে যারা এসেছেন, আওয়ামী লীগের সময় যারা অনেক খারাপ পজিশনে ছিলেন তাদেরকে নিয়ে আসা হয়েছে উপরে দিকে। তো তাদের মধ্যে একটা জিনিস যে তাদের সততাটা আছে কিছুটা এবং তারা অনেকটা আপনার আগের মানুষদের যে একটা রূঢ় আচরণ ছিল মানুষের প্রতি এবং যে একটা পাওয়ারফুল একটা শো অফ ছিল, ওইটা এদের মধ্যে নাই। কিন্তু আবার যারা ওই পাওয়ারফুল শো অফগুলো করতো তারা কিন্তু আবার নিজেদের কাজগুলো কিছুটা হলেও বুঝতো এবং তখন কিন্তু একটা স্ট্রিক্ট ভাব ছিল যে আজকে এখন যেমন যে কেউ যখন যে কোনো জায়গায় গিয়ে দাঁড়িয়ে যাচ্ছে, এটা কিন্তু তখন পারতো না। তো আপনি ওই যে একটু আগে আরেকটা কোয়েশ্চেন করেছিলেন যে এই সময়ে আপনার এই যে মানে এই দাবিগুলো নিয়ে বা এই নিয়ে অনেক কিছু করা যাচ্ছে না, কারণ হচ্ছে যে প্রশাসন সহযোগিতা করছে না। এখন একটা জিনিস হচ্ছে যে এই প্রশাসনের বিচার বিভাগ তো এই মুহূর্তে সবচেয়ে স্বাধীনভাবে কাজ করতে পারছে, ফলে বিচার বিভাগ চাইলে নির্বাহী বিভাগ চাইবে না কেন? না,
না, বিচার বিভাগ আর নির্বাহী বিভাগের কিন্তু এটা কমপ্লিটলি একটা ডিফারেন্ট সিনারিও। আপনি যখন পুলিশের কাছে একটা অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে যাচ্ছেন, সে যাবে কি না যাবে এটা তার উপর। তো এখন মৌলিক চরিত্র বাংলাদেশের মানুষের কিন্তু চেঞ্জ হতে সময় লাগবে। আমরা কিন্তু ওই যে আমি যেটা বললাম যে একটা স্প্যান ছিল 1990 থেকে 2005 এবং পরে আবার 2010-এর পর থেকে আমি বলবো বিডিআর বিদ্রোহের পর থেকে মানুষের আস্তে আস্তে সংস্কৃতির পরিবর্তন হতো। পুলিশটা একটা সময় তাদেরকে অনেক বেশি পাওয়ারফুল মনে করা শুরু করলো এবং একটা সময় গিয়ে তারা কাউকেই ভয় পেত না। এবং আমি নিজের কানে শুনেছি যে একজন ওসি আমার সামনে বলেছে, পুলিশ এখন সাধারণ মানুষকে ভয় পায়। হ্যাঁ, একজন ওসি আমার সামনে বলেছিলেন যে আমার এই জুরিসডিকশনে আমি প্রাইম মিনিস্টারের কথাও কেয়ার করি না। তো সেই মানুষগুলো কিন্তু এখন নাই। তো এখন যারা আছে তারা ভয় পাচ্ছেন, আবার তাদের নিচে যারা আছেন অনেকেই হচ্ছে পুরানো ফ্যাসিবাদী সরকারের লোক, যারা সরাসরি তাদেরকে সহযোগিতা করতে চাচ্ছেন না। সো আমরা সরকারের সীমাবদ্ধতাটা বুঝি না তা না, কিন্তু এই সীমাবদ্ধতাটা কিন্তু অনেক মাস হয়ে গেছে। এতদিন এই লোকগুলো আছে কেন? তাদের কিন্তু চেঞ্জও করা দরকার। সময় লাগবে। আমরা আরেকটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি, আশা করছি এবারও ফিরে এসে আপনাদেরকে সাথেই পাবো। ধন্যবাদ আরও একবার আমাদের সাথে থাকবার জন্য। আপনারা দেখছেন প্রশ্নগুলো সহজ গ্লোবাল টেলিভিশনে। আমরা আলোচনা করছি আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা নিয়ে। আমাদের সাথে আছেন ডাক্তার জাহেদুর রহমান এবং ব্যারিস্টার শাহেদুল আজম। জাহেদ ভাই, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রভাব প্রতিক্রিয়া নিয়ে আমরা আলোচনা করছিলাম, বিএনপি সহ অন্যান্য দলের ব্যাপারটা আপনি কিছুটা বলেছেন। আমরা অভ্যুত্থানের পরে একরকমের আওয়াজ শুনেছি অনেক দিন, সেটি হচ্ছে যে মানে আওয়ামী লীগ বিএনপিকে এক কাতারে নিয়ে আসা, আওয়ামী লীগ যা বিএনপিও তা, আওয়ামী লীগকে যেহেতু অভ্যুত্থানে পরাজিত করা গেছে, বিএনপিকে এখন একরকম আন্দোলন করে কোণঠাসা করা বা একই ধরনের অভিযোগ বিএনপির বিরুদ্ধে আনা এবং বিএনপির শীর্ষ পর্যায়ে তাদের বিরুদ্ধে নানা রকমের বিষোদগার অনেক কিছু আমরা দেখেছি। বিএনপি বরাবরই আওয়ামী লীগ নিষেধের ব্যাপারে একটি কথা বলেছে যে তারা একটি রাজনৈতিক দল হয়ে আরেকটি রাজনৈতিক দলে নিষেধাজ্ঞা চায় না, তারা গণতন্ত্রে বিশ্বাস করে, তারা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে, এরকম অনেক কিছু। এবারে নিষেধাজ্ঞার পরে বিএনপি একরকম ইতিবাচক সাড়া দিল। এটা কি পরিবেশ পরিস্থিতির কারণে, অথবা আওয়ামী লীগের নিষেধাজ্ঞা বিএনপির জন্য কতটা আতঙ্কের? আসবো আমি এই জায়গায়। বিএনপি ঠিক নিষিদ্ধ চায় না এভাবে সম্ভবত বলেন, আমি আসবো। আমি কিন্তু এর আগের যে আলোচনাটা হচ্ছিল শাহেদ ভাইয়ের সাথে, আমি ওখানে দুটো জিনিস একটু যোগ করতে চাই। এই যে আমরা ধারণা করছি যে সব কিছু স্বাধীন করব, স্ট্রাকচার করব। ধরুন আমাদের সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ আর্টিকেল 95-এ আছে, তো ওর মধ্যে আপনি প্র্যাকটিস করেছেন কিনা, আপনি বিচারিক জায়গায় দায়িত্ব পালন করেছেন কিনা, এবং একটা আইনের ভিত্তিতে খুব শুনি যে এই আইনটা কেন করা হয় না, এই আইনটা হলে আমরা শ্রেষ্ঠতম সব বিচারক পাবো ইত্যাদি ইত্যাদি। ধরুন একটা আইন আমরা করলাম, তার মধ্যে ওই দুটাও থাকলো, আরও নানান হিসাব থাকলো, এবার কীভাবে করলেন, বিরাট একটা নিয়ম করলেন। আমরা একটা আইন লিখতে গেছি, আমি তো নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনে ছিলাম, নির্বাচন কমিশন আইন, মানে এটা শুধু নিয়োগ আইন না, নির্বাচন কমিশন কিভাবে নিয়োগ হবে, তাদের আচরণবিধি কী হবে, অপরাধ কী হবে, সেটা কিভাবে আমরা ডিল করবো, একদম পূর্ণাঙ্গ একটা আইন। আমি নিজে দেখেছি ওই আইনও আপনি যত ফুল প্রুফ করুন কিছুই নাই, ওইটাকে ম্যানিপুলেট করা যায় এবং ওটার মাধ্যমে আপনি আসলে আপনার লোক ওখানে নিয়ে যেতে পারবেন। একটা এক্সাম্পল দিই। 11 সরকারের সময় সংসদ নির্বাচন হয় যে আইনে, আরপিও সংশোধন হয়েছে না অনেক, এবং এটা তখনই অনেক, আমরা এটাতেও আরও অনেক কিছু সংশোধনী বলেছি, কিন্তু 11 সময় এটা অনেক সংশোধনী হয়েছে, কোনো সন্দেহ নাই। 2014, 2018, 2024-এর নির্বাচন হয়েছে ওই আরপিওর অধীনে, আর পুরনো পচা আরপিও ওটার অধীনে এই যে 96, 2000 এই নির্বাচনগুলো হয়েছে। তা আপনি বলুন কোন নির্বাচন ভালো হয়েছে? নিশ্চয়ই এগুলো ভালো, তাই না? তো সুতরাং মোদ্দা কথা কি জানেন, দোষ আইনের না। কোন সরকার যদি মনে করে আমি ঝামেলা করতে পারে, ও করবেই। আপনার কোনো আইন, কোনো লেখালেখি, আমি এগুলোর বিরুদ্ধে না, কিন্তু আমরা না ইদানিং একটা অদ্ভুত ইয়ের মধ্যে ঢুকে পড়ছে, ইলুশনের মধ্যে। যেমন একটা চমৎকার কনস্টিটিউশন, চমৎকার কিছু আইন যদি লিখে ফেলি তাহলে কোনো রকম কোনো সমস্যা হবে না। না, এটা এইভাবে কাজ করে না। এবার বিএনপির প্রসঙ্গে বলছি, সেটা হলো বিএনপি সম্ভবত বলেছে যে এক্সিকিউটিভ অর্ডারে কোনো দল নিষিদ্ধ করার তারা পক্ষে না। আবার একটু পলিটিক্যালি বলেছে তারা জনগণ চাইবে তাই করবে। আমি যেটা ধারণা করি সেটা হচ্ছে আসলে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে বিশ্ব পরিস্থিতি বিপক্ষে আছে। ধরুন যখন এই আইসিটিতে বিচার করার অপশানটা বাতিল করা হলো ক্যাবিনেটে, এই ক্যাবিনেটের একজন মানুষও কি আছে আওয়ামী প্রেমী? একজনও নেই। এবং প্রধান উপদেষ্টা নিজে ব্যক্তিগতভাবে সাফারও করেছেন। মানে আমি মাঝে মাঝে চিন্তা করি একটা মানুষের অসভ্যতা কোথায়। এই 82-83 বছরের মানুষ কোর্টে যাবেন, লিফট বন্ধ করে ওনাকে হেঁটে হেঁটে 8-9 তলায় উঠাবেন। মানে
কী করছেন? যাই হোক, তো বিএনপি যেহেতু নির্বাচন হলে ক্ষমতায় যাবে এই ধরনের একটা সম্ভাবনা দেখা যায়, তাহলে তার পক্ষে এটা বলা কঠিন। আর এখন যেটা হয়েছে, যে ঘটনাটা ঘটলো, সেটার ফলে আওয়ামী লীগ তো নিষিদ্ধ হচ্ছে না এখনই, মানে হচ্ছে না কথাটা এভাবে বলছি না, হতেও পারে নাও পারে, এবং এটা একটা বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে হবে। সে পলিটিক্যালি আসলে টেকনিক্যালি বলছি, সে যদি এটার বিরুদ্ধেও থাকে, এটার বিরুদ্ধে বলা সম্ভব না। কিন্তু যে ঝুঁকির কথা বলছেন, মানে এখন আমরা বিএনপিকে একটা স্টিগমা দিলাম, এসে যমুনায় চলে গেলাম, এবং কারো কারোর জন্য যমুনার গেট পর্যন্ত চলে যাওয়া যায় যাচ্ছে, মানে একটা ওই এলাকা তো এই কথাটা বলতে হবে। সমাবেশ নিষিদ্ধ ছিল, সমাবেশ পরে থাকুক, ওনারা নিরাপত্তা বেষ্টনী ভেঙে গেছেন, আমাকে ভাঙতে দেবেন? আমার একটা দাবি আছে, আমি আর শাহেদ ভাই মিলে আমরা দুজন যাব, আপনিও চলেন, আমাদেরকে দেবে না, হযরত আব্দুল্লাহকে দেবে কেন? আইনি একটা রাষ্ট্র কিন্তু এভাবেই চলে। রাষ্ট্র যখন পিক অ্যান্ড চুজ করে, ওটা রাষ্ট্র থাকে না, ওটা মগের মুল্লুক হয়ে যায়, বা এখন বলছি না মবের মুল্লুক হয়। তো ধরুন কোনো একদিন কি হলো, বিএনপির উপর একটা স্টিগমা দিল, যমুনায় গেল, তারপরে 2 দিন পর শাহবাগ, সবাই আসো, বিএনপিকে এক্সিকিউটিভ অর্ডারে নিষিদ্ধ না করলে হবে না, আমরা এখান থেকে সরছি না। এবং সরকার ওখানে ওয়াসা থেকে পানি দেবে, তারপরে আপনার সিটি কর্পোরেশন থেকে ঠান্ডা পানির ওই যে বাষ্প স্প্রে দেবে, এগুলো করবে, তারপরে এটা দিয়ে করিয়ে শেষ করবে। এগুলো খুব বাজে প্রেসিডেন্ট। কিন্তু সরকারের সাথে এই আন্দোলনকারীদের যেই ঘটনা আপনি বললেন, তাতে মনে হয় যে আমরাই, আমার কাছে তাই মনে হয়, তাহলে কি এক রকমের বোঝাপড়ার মাধ্যমে? আমার তাই মনে হয় এই বোঝাপড়া থাকার সমূহ সম্ভাবনা আছে। সরকার যেহেতু বাইরের ইস্যুজ আছে, সরকারের উপরেও চাপ আছে, কারণ প্রধান উপদেষ্টা আওয়ামী লীগ নিষিদ্ধ করা নিয়ে কখনো এই কথা বলেননি। আন্দোলনের প্রেক্ষিতে, আন্দোলনের অজুহাতে দেখালেন যে আমরা এটা করলাম, তো বাইরের যে চাপ সেটা তাহলে কিভাবে মোকাবিলা করেন? এখানে একটু যোগ করে দিই, আমাদের প্রেস সেক্রেটারি বলেছেন প্রধান উপদেষ্টার যে গণতান্ত্রিক বিশ্ব আওয়ামী লীগের পাশে দাঁড়াবে না এই প্রশ্নে। এটা একেবারেই ভুল। আমি সবচেয়ে মোক্ষম উদাহরণটা দিই, সব দেশ সরিয়ে রাখি, কেউ তো প্রকাশ্যে বলে নাই, আমি একটা প্রকাশ্য উদাহরণ দিই। শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সবচেয়ে বড় ডিজাস্টার কে করেছে? জাতিসংঘ। তাদের যে মানে মানবাধিকার হাই কমিশনের যে রিপোর্ট, মানে ডিজাস্টার হয়ে গেছে। বাংলাদেশের প্রজন্মের পর প্রজন্ম, আপনি সরকারকে ব্লেম করতে পারেন, ওকে পারেন, কিন্তু ওটা রয়ে গেল। সেই জাতিসংঘ বলছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না, প্রকাশ্যে। অন্যদের তো কেউ প্রকাশ্যে বলে নাই, প্রকাশ্যে বলেছে। মানে তার মানে জাতিসংঘ আওয়ামী লীগের প্রীতি তার নাই। অন্যান্য দেশও বলেছে, হ্যাঁ, মানে জাতিসংঘের কিন্তু আওয়ামী প্রীতি নাই। তারা ডকুমেন্ট করে দেখিয়ে দিয়েছে শেখ হাসিনা কিভাবে এই ম্যাসাকার নিজে লিড করেছেন, মনিটর করেছেন, এক্সিকিউট করেছেন নিজে, উইথ হার পার্টি। একদম মানে একেবারে প্রতিটা পাতায় পাতায় এই প্রমাণ আছে, ও তো বলছে না। সুতরাং আমি বলছি যে এই মতবাদ বাইরে ভিন্ন আছে, এবং আমি ধারণা করি ইলেকশনের আগে আরও অনেক কিছু ঘটবে। এটা ডিপেন্ড করবে আসলে কোন দিকের চাপটা বেশি হয়। আপাতত তারা যেহেতু নেমেছেন, তাদের একটা বিজয় দেওয়ানো গেল, এটা আবার যে উইথড্র করা যাবে না। ডক্টর ইউনূসের সরকার তো বাইরের পশ্চিমাদের অবস্থান মতামতকে অনেক বেশি মূল্যায়ন করে, তাদের প্রিয় মানুষ। ফলে এই ব্যাপারে কি কোনো চাপটা, এটা চাপ যদি থাকে তাহলে পরে এটা উঠেও যেতে পারে, আর উঠতেও হবে কেন? আমি যদি এভাবে বলি সরাসরি, জামায়াত যখন শেখ হাসিনার পতনে নিষিদ্ধ দল না, জামায়াত কি সেনা প্রধান, রাষ্ট্রপতি সবার মিটিংয়ে যায় নাই? সবার আগে গেছে। সবার আগে কিভাবে গেছে? একটা নিষিদ্ধ দল, 1 মাস পর তাদের নিষিদ্ধতা উঠেছে, গেছে তো। একদম শেষ পর্যায়ে চলে আসছি ব্যারিস্টার শাহেদুল আজম, আমরা শুনছি যে বিচার শেষ না হয়ে নির্বাচন হবে না। এখন এই আওয়ামী লীগ প্রশ্নে আরেকটা নতুন বিষয় সামনে আসলো, আরও কিছু দাবি দাওয়া সরকার মেনে নিল। জুলাই সনদের ব্যাপারেও সরকার অঙ্গীকার করেছে 30 দিনের মধ্যে সেটা প্রকাশ করা হবে। বিচার আচার নিয়ে আইন কানুনের পরিবর্তন, অনেক কিছু হয়েছে। এই সব কিছু কি নির্বাচনটাকে পিছিয়ে দিচ্ছে, বা নির্বাচনটাকে যেই দাবি জোরালো করেছে বিএনপি এবং তার সহযোগী কিছু দল, এটাকে কি একটু পিছিয়ে দেওয়া হলো? হ্যাঁ, এখানে আমরা কিন্তু শুরু থেকেই বলে আসছি যে প্রত্যেকটি পদক্ষেপ হওয়া উচিত ছিল 5 আগস্টের পর থেকে, যে গণতান্ত্রিক সরকার এনশিওর করা। একটা সরকার ভালো হতে পারে, আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে শ্রদ্ধা করি, কিন্তু এটা কিন্তু গণতন্ত্র না। মানুষকে তার রাইটটা এস্টাবলিশ করতে দিতে হবে। 15 বছর মানুষ ভোট দিতে পারেনি, আবার এসে দেখছি এটাকে বিভিন্ন কথাবার্তা বলে সময়ক্ষেপণ করা হচ্ছে। সো ফাইনালি ওনারা একটা টাইম বলেছেন যে নেক্সট ডিসেম্বর থেকে জুনের মধ্যে। তো আমরা আশা করব যে ওনারা ওনাদের কথা রাখবেন, কিন্তু আমরা কিন্তু বারবার একটার পর একটা ঘটনা পরিক্রমায় দেখতে পাচ্ছি যে বিভিন্ন ইস্যু ক্রিয়েট করে নির্বাচনের কথাটাকে আর সামনে আনতে দেয়া হচ্ছে না। তো এটা হতে, আমি বলবো না যে এটা ফ্যাসিবাদী সরকারের মতো, কিন্তু সামহাও
মানুষের গণতান্ত্রিক অধিকারটা কিন্তু তাদের হাতে উঠিয়ে দেওয়া হচ্ছে না। আমরা কিন্তু বারবার এনডিএমের পক্ষ থেকে এবং অন্যান্য অনেক দল, বৃহত্তর যে দলগুলো আছে বিএনপি এবং এনডিএম এবং অন্যান্য যেসব দল আছে, সবাই কিন্তু বলছে যে একটা নির্বাচন দিয়ে একটা গণতান্ত্রিক সরকারকে ক্ষমতায় আনেন, যেখান থেকেই পরিবর্তনটা শুরু হতে হবে। এখন বারবার সংস্কারের কথা বলে নির্বাচনকে পিছানো, জাহিদ ভাই কিন্তু কয়েকটা খুব সুন্দর কথা বলেছেন, আমি জাস্ট একটু ছোট করে আলোকপাত করি যে মানুষের বিহেভিয়ারাল চেঞ্জ না হলে আমি একটা আইনকে যত সুন্দর করে লিখি, আমি এখন ইউএসএ অথবা ইউকের আইন যদি বাংলাদেশে এনে অ্যান্টি ব্রাইবারি ল দেই, বাংলাদেশে কেউ মানবে না, এবং খুব সুন্দর ওয়েল ড্রাফটেড, আমাদের এখানে কেউ করতে পারবে না। তো ওই লটা বাংলাদেশে কার্যকর হবে না। এখন আমাদের প্রবলেমটা হয়ে গেছে কি যে আমরা একটু যদি ছোট করে কলোনিয়াল কনসেপ্ট যেটা ছিল, বাইরের মানুষরা আমাদের এই উপমহাদেশে আসতো, ব্রিটিশরা, ডাচরা, ফ্রেঞ্চরা এসে এখানকার সম্পদ বাইরে নিয়ে যেত, আর আমাদেরটা যে এখানে বেশি থাকবো থেকে এখানকার সম্পদ নিয়ে বিদেশে গিয়ে একটা আস্তানা গাড়বো। এই মেন্টালিটিটা থেকে যদি না বের হতে পারি, আমরা যদি নিজেদেরকে ঠিক করার জন্য যে আচ্ছা আমি আইন মেনে চলবো, আইন মেনে চলা খুব মানে ছোট উদাহরণ হলো যে রাস্তায় যখন হাঁটি আমরা, যে আচ্ছা ঠিক আছে একটা গাড়ি আসছে, কি গাড়ির দিকে তাকানোর দরকার নেই, সোজা হাঁটা দিলাম, গাড়িটা গাড়ি বুঝবে, মরলে তো ড্রাইভারের দোষ, আমার হাত পা ভাঙলে ওইটার দোষও ড্রাইভারের, আবার ড্রাইভারের হচ্ছে আমি টান দিলাম। আমাদের এই জাতিগত যে সমস্যা, এটা তো ওভারনাইট পরিবর্তন। হ্যাঁ, কিন্তু এইটার জন্য এইটার কথা বারবার বলে যদি নির্বাচন পিছানো হয়, সংস্কারটা কি একদিনে আসবে? সংস্কারটা কিন্তু আস্তে আস্তে এটা একটা পরিক্রমা, এটা শুরু হবে এবং আস্তে আস্তে মানুষকে চেঞ্জ করতে হবে। এবং গত 15 বছরে আমরা অনেক পিছিয়ে গিয়েছি। সো সামনে আমরা যদি আগাতে চাই তাহলে এটা কোথাও থেকে শুরু হতে হবে। এখন একটা সুন্দর অর্নামেন্টাল একটা সংবিধান করলাম, একটা সুন্দর অর্নামেন্টাল অনেকগুলো আইন বানালাম, সেটা দিয়ে কিন্তু মানুষের চরিত্রগত কোনো পরিবর্তন হবে না। যারাই আগে আওয়ামী লীগ করতো তারাই আবার এখন বিভিন্ন নাম নিয়ে এসে চাঁদাবাজি করছে। ওইটা কিন্তু বন্ধ করতে হবে, এবং ওইটা শুধুমাত্র আইন দিয়ে হবে না, এটা একটা প্রপার স্ট্যাবলিশমেন্ট লাগবে যেখান থেকে মানুষ ভয়টা পাবে। এবং মানুষকে কিন্তু ভয়টা প্রপার মানে আইনের যে শাসনের প্রয়োগ, এই প্রয়োগটাই কিন্তু গত 15 বছরে আমরা দেখি নাই, যেটা হয়তো আমি বলবো যে 90 থেকে 2005 পর্যন্ত কিছুটা বেটার ছিল। সো আমরা কিন্তু একটা সময় একটু আগাচ্ছিলাম, তারপর অনেকটা পিছিয়ে গিয়েছি। আর আমাদের যেটা প্রবলেম হচ্ছে যে আমরা কিন্তু এটা থেকে বেরো হতে চাচ্ছি। যে সময়টার কথা বলছেন সেই সময় কিন্তু ভালো নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার দেশ শাসন করেছে। জি, এবং তখন কিন্তু একটা বিচারক এই ধরনের রায় দিতে সাহস পেত না, যেটা সরাসরি আমার তার মানে আমার আবার নির্বাচনী ব্যবস্থা ভালো করে নির্বাচিত সরকারের মাধ্যমে সেই চর্চা ফিরিয়ে আনতে হবে। আমি একটা অনির্বাচিত সরকারকে অনন্তকালের জন্য রেখে সংস্কার করা, এটা দেশের জন্য মঙ্গলকর হবে না। জাহিদ ভাই, ছোট্ট করে 1 মিনিটে শুনবো। সেটি হচ্ছে যে এই যে বললাম যে নানান বিষয় এনে নির্বাচনকে গৌণ করা হচ্ছে কিনা, পিছিয়ে দেওয়া হচ্ছে না, তার মধ্যে আমরা সেই আলোচনা আজকে যাব না, অনেকদিন করেছি। এই করিডোর কেন্দ্রিক, মিয়ানমার কেন্দ্রিক, রাখাইন কেন্দ্রিক এবং রোহিঙ্গা কেন্দ্রিক অনেক কিছু, সেগুলো একরকম আপনার দৃষ্টি সরিয়ে ফেলে মানুষকে নির্বাচনের দিক থেকে, গণতন্ত্রের দিক থেকে, মানুষের এত দিনের চাওয়ার দিক থেকে। এই সব কিছু মিলে অনেকে মনে করেন যে আগামী বছর জুন মাস যেই সময়সীমা দিয়েছেন প্রধান উপদেষ্টা, এরপরে আর যাবে না। প্রধান উপদেষ্টা বলেছেন, আইন উপদেষ্টা বলেছেন, অন্যরাও বলেছেন। অনেকে মনে করে যে এই সময়ের মধ্যে সম্ভব না, যেই পরিস্থিতি আমরা দেখছি এবং তার ফলাফল যা হতে পারে। আমিও সন্দেহ প্রকাশ করি। জুন দূরেই থাক, মানে আমি মনে করি ডিসেম্বরের পর সর্বোচ্চ জানুয়ারি বা ফেব্রুয়ারির ফার্স্ট উইক, এর মধ্যে যদি নির্বাচন না হয়, আগামী বছরের ডিসেম্বর এবং পরের বছর জানুয়ারি ছাড়া নির্বাচন হবে না। গরম, বর্ষা, নানান অজুহাত শুরু হবে। এবং ওই যে বললাম, আপনি এখন মব মোবিলাইজ করতে পারছেন, এবং আমরা ডেমোক্রেসি চাইছিলাম, আমরা মবক্রেসিতে আছি, এই মবক্রেসি চলতে থাকে। এটাকে কেউ ব্যবহার করবে, সরকার পুরো বলছে না, সরকার একটা অংশর কিন্তু এই খোয়াব আছে। ক্ষমতা তো একটা মজা আছে আফটার অল, মানে আমি দেখি তো অনেকের চেহারা টেহারা পাল্টে গেছে, আমাদের পরিচিত মানুষ তো সবাই নানানভাবে ক্ষমতা। তাহলে রাজনীতিবিদদের দোষ কি? তো হ্যাঁ, একদমই তাই। বরং রাজনীতিবিদদের একটা সুবিধা আছে, সত্যি কথা যেটা, আপনাকে মানুষের সাথে চলতে হয়েছে, মানুষ আপনাকে খোঁচাতে থাকবে ক্রমাগত, এটা লাগবে, ওটা লাগবে, সেটা লাগবে, ও আপনার বেডরুম পর্যন্ত, যদি ট্রু পলিটিশিয়ান হয়। আমাদের কোনো ব্যবসায়ী গিয়ে ইলেকশন করেছে আমি তার কথা বলছি না, যে ছোটবেলা থেকে পলিটিক্স করে বড় হয়েছে, পলিটিক্সই করে। আমি দেখেছি তো, মানে ইভেন আওয়ামী লীগেরও যেসব পলিটিশিয়ান ছিল, টক শোতে এসছে, শেষের সময় দেখি কিছু লোক দাঁড়িয়ে আছে, সে তার এই যে অভিযোগ সেটা, তো ওই চাপটা তো তাদের নাই, সুতরাং তারা তো একেবারে ফ্রি। অনেক ধন্যবাদ ডাক্তার জাহিদুর রহমান, অনেক ধন্যবাদ ব্যারিস্টার শাহিদুল আজম। আপনারা যারা অনুষ্ঠান দেখছিলেন শুরু থেকে বা পরে যুক্ত হয়েছেন, প্রত্যেকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। এই অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে আগামীকাল সকাল 7টায় এবং এই অনুষ্ঠানে ফিরে আসবো আগামীকাল রাত 9টায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।